আজ আপনাদের শোনাব মুনমুন রায়ের লেখা গল্প পুলিশ বৌমা। খাবার টেবিলে বিদিশার মুখের দিকে তাকিয়ে আছে সবাই। আজ সকালেই ব্রেকফাস্টের টেবিলে সাগরিকাকে বিয়ে করার সিদ্ধান্তটা জানিয়েছে অর্জুন। এর আগে একবার বৌদিকে বলেছিল সাগরিকার কথা। তখনই জানতে পেরেছিল যে সাগরিকাকে পুত্রবধূ করতে মায়ের আপত্তি হবে। একটা সাবালক ছেলে পছন্দের মেয়ে বিয়ে করতে চাইছে, খুব স্বাভাবিক ঘটনা এটা। কিন্তু এই বাড়িতে কাঠখড় পোড়াতে হয় শুধু নিজের ইচ্ছে প্রকাশ করার জন্য, বাবা মার অনুমতি পাওয়ার জন্য। এটা ক্রমশ বাড়াবাড়ির জায়গায় পৌঁছে যাচ্ছে। অফিসের কাজে এত ব্যস্ততার মধ্যে বাড়িতে এসে এইসব নাটক আর ভালো লাগে না অর্জুনের। আজ রবিবার, অর্জুনের ছুটি। এই একটা দিনই দুপুরবেলা বাড়িতে লাঞ্চ করার সুযোগ হয় তার। ডাইনিং টেবিলে বসে আছে অর্জুন। অর্জুনের এক পাশে তার দাদা, আর এক পাশে বৌদি, উল্টো দিকে বাবা মা। বিদিশার দিকে তাকিয়ে সাহসে ভর করে বড় বউ শ্রেয়া এবার বলল, মা, ছোটদা সাগরিকা খুব বড় কোনো অনুষ্ঠান করতে চাইছে না। মোটামুটি যাদের না বললেই নয় তাদেরকেই বলে ছোটোখাটো অনুষ্ঠান করে আপাতত ওরা বিয়েটা করে নিতে চাইছে। মানে দুজনে বিয়ে করতে চাইছে আর কি। এক নাগাড়ে কথাগুলো বলে যেন পরীক্ষা শেষ হলো এইভাবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে গেল শ্রেয়া। চুপচাপ খেয়ে যাচ্ছে বিদিশা। শ্রেয়ার কথার কোনো উত্তর দিল না। বড় ছেলে বেসরকারি সংস্থায় চাকরি করে, ছোট ছেলে ইঞ্জিনিয়ার। বিয়ে করতে চায় একজন পুলিশকে। বিদিশার এখানেই আপত্তি। পুলিশের ড্রেস পরে বউ ঘরে ঢুকবে, এটা যেন কিছুতেই মানতে পারছে না বিদিশা। সারা জীবন তার ছেলেরা তার কথা শুনেছে, কখনো অবাধ্যতা করেনি। কিন্তু ছোট ছেলের এই বিয়ের জেদ কেন ছাড়তে পারছে না জানে না বিদিশা। মায়ের আপত্তি জেনেও সরাসরি বিয়ের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে। কয়েক মিনিট অপেক্ষা করে আবার শ্রেয়া বলল, মা, কিছু তো বলো। আমরা সবাই তোমার কথা শুনবো বলেই বসে আছি। একটা ভালো খবর দিলাম, চুপ করে থাকলে কি করে হবে মা? বিদিশা এবার রুটি তরকারির দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলল, আমি বলেছিলাম সাগরিকার এই প্রফেশন নেওয়া পছন্দ নয়। কোনো পুলিশ মেয়েকে আমি বাড়ির বউ করতে পারবো না, এটাই আমার মত। তোরা যদি আমার মতের কোনো গুরুত্ব না দিবি, তোরা যদি আমাকে সম্মান না দিবি, তাহলে আমার মতামতের প্রয়োজনটা কি? এবার বড় ছেলে সৃজন বলল, সাগরিকার প্রফেশন দিয়ে তোমার কি দরকার মা? বিয়ে করবে ভাই, ভাই আর সাগরিকা বুঝে নেবে। তাছাড়া হাজার হাজার মেয়েরা এই চাকরি করছে, তারা বিয়ে করছে, সংসার করছে, সেটা একবার দেখো। এবার ঝাঁঝালোভাবে বিদিশা বলল, কার বাড়িতে কি হলো আমার দেখার দরকার নেই। পুলিশের ড্রেস পরে মাথায় টুপি দিয়ে হাতে লাঠি নিয়ে বৌমা আসবে, আমি সহ্য করতে পারবো না। ওরে বাবা রে বাবা। শ্রেয়া বলল, আরে মা, সবসময় তো আর পুলিশের ড্রেস পরে থাকবে না সাগরিকা। সবসময় মাথায় টুপি হাতে লাঠিও নেবে না। আমি যেমন ড্রেস পরি তেমন সাগরিকাও পরবে। কেন তুমি এরকম করছো মা? বিদিশা রক্ত চোখে তাকালো শ্রেয়ার দিকে, বলল, পৃথিবীর সবাই জানে ছেলেরাই সব জায়গায় পুলিশ হয়, আর যে সমস্ত মেয়েরা পুলিশ হয় তারা সবার থেকে আলাদা হয়, মেজাজি, রুক্ষ, পুরুষালী স্বভাবের হয়, সব সময় হাতে লাঠি নিয়ে থাকে। সেই রকম মেয়ে আমার পুত্রবধূ হিসেবে মেনে নিতে অসুবিধা আছে। আমরা তো তোমাকেও দেখে শুনে নিয়ে এসেছিলাম, সংসারের শান্তি এতটুকু নষ্ট হয়নি। তাহলে? সঙ্গে সঙ্গে শ্রেয়া বলল, তুমি ভুল করছো মা। আমি সাগরিকার সঙ্গে আলাপ করেছি। আমি তো তোমাকে বললাম খুব ভালো মেয়ে। ওর অফিসে ওর কাজের জায়গায় ও একরকম, আর সংসারে আর এক রকম। ভীষণ মিষ্টি মেয়ে, একেবারেই মেজাজি, রুক্ষ, পুরুষালী নয়। সঙ্গে সঙ্গে বিদিশা বলে উঠল, তোমাকে আর মাতব্বরি করতে হবে না, সারাদিন তো পরিশ্রম করে মরো। ছোট বউ পুলিশ হলে কিন্তু বাড়িতেই থাকবে না, সেটা নিয়ে যেন ভবিষ্যতে অশান্তি না হয়, আমি বলে দিলাম। হেসে ফেলল শ্রেয়া আর সৃজন। সৃজন এবার বলল, দরকার হলে একটা এক্সট্রা কাজের লোক রেখে দেব।
তোমাদের কাউকেই কাজ করতে হবে না। এতক্ষণে চুপ করে বসেছিল অর্জুন। এইবার মায়ের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, আমি অনেকবার বলেছিলাম যে সাগরিকাকে বাড়িতে নিয়ে আসছি। তুমি কথা বলে দেখো, আলাপ করো। তুমি পরিচয় করতেই চাওনি। তোমার পারমিশন চাইছি, তার মানে এটা নয় যে তুমি এটা নিয়ে আমাকে আসামির মতো জেরা শুরু করে দেবে। আমাকে তোমাদের সামনে অপরাধী মুখ নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। সাগরিকাকে আমি কথা দিয়েছি, বিয়ে করব আমরা, ভালো পরিবারের মেয়ে। এখানেই তো তোমার গল্প শেষ হয়ে যাওয়া উচিত। তারপরও হাজার রকম ঝামেলা নিয়ে আসছো কেন? এবার অভিমানী গলায় বিদিশা বলল, আমার না বলাতে কি আসা যায় তোদের? বিয়ে করবি বলে মায়ের মুখে মুখে তর্ক করছিস, এটাই দেখার বাকি ছিল। এতক্ষণ স্ত্রীর কথা শুনছিলেন অনুপম। ছেলেরা বড় হয়েছে, তারা এখন সিদ্ধান্ত নেবে পরিবারে। অনুপম শুধু দর্শক মাত্র। কিন্তু বিদিশা যা আরম্ভ করেছে একটা ছোট্ট ব্যাপার নিয়ে, এবার আর চুপ করে থাকতে পারল না। খুব স্বাভাবিক গলায় এবার অনুপম বলে উঠল, পুলিশ তো ভালো প্রফেশন, তোমার গর্ব করা উচিত। ছেলের বউ দেশের রক্ষাকর্তা, কেন আপত্তি করছো? আজকালকার ছেলেরা বাবা মায়ের মত না নিয়েই বিয়ে করে ফেলে। তবু তো অর্জুন মত নিচ্ছে। স্বামীর কথায় তেলে বেগুনে জ্বলে উঠল বিদিশা। অনুপমের দিকে তাকিয়ে বলল, আমার মত নিতেই হবে, কারণ আমি ওর মা। 10 মাস 10 দিন আমার গর্ভেই ও ছিল। আমি ওকে জন্ম দিয়েছি, আমার জন্য এই পৃথিবীতে আসতে পেরেছে। সে কথা ভুলে গেলে তো চলবে না। কোনো ঝগড়া হয়েছে বা কথা কাটাকাটি হয়েছে বাড়িতে, এবং এই বাক্যটা বিদিশা বলেনি এমনটা হয়নি। অনুপম বলল, তুমি ওর মা বলেই তো তোমার বোঝা উচিত। ছেলে ইচ্ছে প্রকাশ করেছে, তুমি সম্মত হও। এবার খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল বিদিশা। বলল, একটা যে কোনো মেয়েকে পছন্দ করলে আমি এত কথা বলতামই না। একটা পুলিশ পছন্দ করেছে, এ বাড়িতে ঘোমটা দিয়ে আলতা পরে পুলিশ অফিসার ঢুকবে? এবার সৃজন বলল, আরে কি আশ্চর্য, ওটাকে একটা চাকরি ভাবো। যেমন তোমার ছেলেরা 10টা 5টা ডিউটি করে, তেমনই ভাবো। এতক্ষণ অর্জুন কোনো কথা বলেনি। এবার মায়ের দিকে তাকিয়ে বলল, তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? তোমার মত নেই, তাই তো? তড়িঘড়ি শ্রেয়া বলে উঠল, ছোটদা, তুমি কথা বলো না, আমরা তো মায়ের সাথে কথা বলছি, দাঁড়াও না। উঠে দাঁড়িয়ে পড়েছে অর্জুন। গম্ভীর গলায় বলল, সাগরিকাকে আমি বিয়ে করতে চাইছি। আমি চুপ করে থাকলে কি করে হবে বৌদি? মা আপত্তি করলে কথাটা মাকেই স্পষ্ট করে জানাতে হবে, আর আপত্তির কারণটাও যুক্তি দিয়ে বোঝাতে হবে আমাকে। কথাগুলো বলে দাঁড়ালো না অর্জুন। ছেলে চলে যেতে আবার চেয়ারে বসে পড়ল বিদিশা। এবার সৃজন বলল, মা, কেন আপত্তি করছো? একটু বুঝিয়ে বলবে? ভাই রাগ করে চলে গেল। সবাই মিলে এত ছেলে মানুষই করলে অশান্তি বাড়বে, আর আমি অশান্তি নিয়ে বাড়িতে থাকতে পারবো না। আমারও প্রচুর কাজের প্রেশার থাকে অফিসে, বাড়িতে অন্তত শান্তি থাকা প্রয়োজন। বিদিশা বলল, আমাদের 14 গোষ্ঠীতে কেউ পুলিশ ছিল না। আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি কোনো দিকে কেউ কোনো দিন পুলিশে চাকরি করেনি। তোরা কখনো পুলিশে চাকরি করবি এটা আমি ভাবতেই পারিনি। এখন ছেলের বউ পুলিশ হয়ে আসবে, এই দিনও আমাকে দেখতে হবে? এইবার গলায় ক্ষোভ আর রাগ নিয়ে অনুপম বলে উঠল, আরে কি আশ্চর্য, এমন করে বলছো যেন চোর ডাকাত বিয়ে করে আনছে ঘরে। পুলিশ তো হয়েছেটা কি? পুলিশ একটা পেশা মাত্র। অনুপমকে শেষ করতে দিল না, তার আগেই বিদিশা বলে উঠল, আমাকে তো ভয়ে ভয়েই চলতে হবে। একটা খাঁকি উর্দি পরা মহিলা সিঁদুর পরে টুপি পরে সারাক্ষণ চোখের সামনে ঘুরে বেড়ালে আমি নর্মাল জীবনযাপন করব কি করে? এবার হেসে ফেলল শ্রেয়া। বলল, মা, যারা পুলিশ তারা পোশাক চেঞ্জ করে না? একই পোশাক পরে রাত্রি দিন থাকে নাকি? ওই রকম হয় নাকি? সাগরিকা আমার মতোই ড্রেস পরবে, তুমি দেখে নিও। পুলিশ বৌমা ঘরে আনতে চাইছিল না বিদিশা। যে মেয়ে পেশায় পুলিশ, তিনি সংসারে মেজাজি হবেন। শাশুড়ির সঙ্গে তার বনিবনা হবে না, যখন তখন ডিউটি থাকবে।
সংসারে গৃহবধূ তিনি হয়ে উঠতে পারবেন না, এমনটাই যুক্তি দিয়েছে বিদিশা। কিন্তু এই যুক্তি খাটেনি। অনুপম এবং সৃজন জোর করে তার কাছ থেকে মত আদায় করে ছেড়েছে। অর্জুন মায়ের কাছে এসে কথা দিয়েছে সাগরিকা নর্মাল জীবনযাপন করার চেষ্টা করবে বাড়িতে। এরপরেই আর দেরি করেনি কেউ। আশীর্বাদের দিন ঠিক করে ফেলেছে। সাগরিকাকে দেখতে এবং বিয়ের পাকা কথা বলতে তার বাড়িতে সৃজন, অনুপমা এবং শ্রেয়া গেছে। বিদিশা যায়নি। পুলিশ বৌমা মনে মনে সে কিছুতেই মেনে নিতে পারছে না। ছেলের মুখের দিকে তাকিয়ে বাড়ির লোকের যুক্তির কাছে হেরে গিয়ে মত দিতে হয়েছে তাকে। আজ ছেলের আশীর্বাদ। বাড়িতে আত্মীয় স্বজনের ভিড়। অর্জুনকে আশীর্বাদ করতে তার শ্বশুরবাড়ি থেকে 4 জন লোক এসেছে। তাদের দেখে আরও মন খারাপ হয়ে গেল বিদিশার। লম্বা চওড়া চেহারা প্রত্যেকের। একজন ভদ্রমহিলা সাগরিকার পিসি। সে পুরুষের মতন লম্বা চওড়া। রাস্তা দিয়ে হেঁটে গেলে 5 জন লোক দেখবে। প্রত্যেকেরই মুখে হাসি কম, গাম্ভীর্য বেশি। বিদিশা বুঝে গেল এরকমই আরেকটি তার বাড়িতে আসবে। অর্জুনকে আশীর্বাদ করে পাত্রপক্ষ চলে গেলে বিদিশার ছোট বোন কাছে এসে বলল, তোর বৌমা নাকি ভীষণ রাগী। থানায় তাকে এক ডাকে সবাই চেনে। 2টো চড় মারলে নাকি মানুষ মরে যায়, এমন হাতের জোর। তোর বৌমার চোখের দিকে তাকালে কয়েদিরা প্যান্টেই কাজ সেরে ফেলে। বাথরুম অবধি গিয়ে উঠতে পারে না। আর যদি লাঠি হাতে কাউকে পেটায় তাহলে তো তার বাঁচার কোনো আশাই থাকে না। কথাগুলো শুনে স্তব্ধ হয়ে ছোট বোনের দিকে তাকিয়ে রইল বিদিশা। তারপর বিমর্ষ গলায় বলল, এসব শুনে তো হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। কিন্তু তুই এত সব কি করে জানলি? বিদিশার ছোট বোন বলল, তুই আমাকে খবর নিতে বলেছিলি। আমি আমার বরকে বলেছিলাম। খোঁজ খবর নিয়ে কালকে এসে আমাকে এসব কথা বলেছে। গতকাল আর তোকে বলিনি, ভাবলাম আজকে এসেই বলবো। দিদি, একটু সাবধানে থাকিস। কি যে একটা বিয়ে দিলি ছেলের। আমি তোর বাড়িতে আসাই কমিয়ে দেব এবার থেকে। চোখ বন্ধ করলেই বিদিশা দেখতে পায় পুলিশের পোশাক পরে মাথায় ঘোমটা দিয়ে সিঁদুর পরে একটা মেয়ে ঘরময় পায়চারি করে বেড়াচ্ছে। এটা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে বিদিশার। পুলিশকে বরাবরই জমের মতো ভয় পায়। এখন সেই পুলিশ তার বৌমা। গতকাল অর্জুনের বিয়ে হয়ে গিয়েছে। ছেলের বিয়েতে মা কখনো যায় না। এই সংস্কার এখনো মেনে চলে বিদিশা। সন্ধেবেলা যথাসময়ে নতুন বউয়ের গৃহপ্রবেশ ঘটল। শালঙ্করা, পরনে বেনারসি, মাথায় কপাল অবধি ঘোমটা। গাড়ি থেকে নামলো বৌমা। এই দৃশ্যটা দেখে মনে কিছুটা হলেও বল পেল বিদিশা। তারপর শ্রেয়ার সময় যা যা নিয়ম পালন হয়েছে সব নিয়ম নিখুঁতভাবেই পালন হলো। সাগরিকার ঘোমটা সেই নাক পর্যন্ত নামানো, বেশ কয়েক ঘন্টা যাবৎ। বিদিশা অবাক হচ্ছে। পুলিশ সম্পর্কে তার ধারণা একেবারেই অন্যরকম ছিল। রিসেপশনের পরের দিন কিছু আত্মীয় ছিল, তার মধ্যে বিদিশার ছোট বোন ছিল। যাওয়ার সময় বলে গেল, দিদি, এই ঘোমটা পরা মূর্তি দেখে ভুলে যাস না। একটু একটু পুরনো হবে, একটু একটু রূপ বেরোবে, খুব সাবধান। 7 দিন কাটলো। এই 7 দিন খুব ভালোই কাটলো। শ্রেয়া আর সাগরিকার কোনো পার্থক্য ছিল না এই 7 দিনে। 2 বোনের মতো লাগছিল ওদের। দিরাগমন করে ফিরে এসে সাগরিকা এলো বিদিশার কাছে। শ্রেয়া সঙ্গে করে নিয়ে এলো। বলল, মা, সাগরিকা কিছু জিজ্ঞেস করবে তোমাকে। বিদিশা তাকালো। বিদিশার দিকে তাকিয়ে সাগরিকা বলল, মা, কাল থেকে অফিসে জয়েনিং, যাব তো? বিদিশা বলল, অফিস যখন, যেতে তো হবেই। পরদিন সকালবেলা ভয়ে কাঁটা হয়ে রইল বিদিশা। বউ এখন পুলিশের পোশাক আর মাথায় টুপি পরে হাতে লাঠি নিয়ে গটগট করে হেঁটে পাড়ার মধ্য দিয়ে অফিসে যাবে। কিন্তু ও মা, এ কি? ঘর থেকে বেরিয়ে এলে সিম্পল সালোয়ার কামিজ পরে, বুকের ওড়না ঠিক করতে করতে বলল, মা, আসছি। অর্জুনের বাইকের পেছনে বসে মাথায় ওড়না দিয়ে আলতো করে ঘোমটা টানলো। বাইক বেরিয়ে গেল। এর পরদিন থেকে বিদিশার ভেবে রাখা দৃশ্যগুলো পরিবর্তিত হলো। বরং তার ছেলেই সাগরিকার উপর মেজাজ দেখাচ্ছে, এটাই চোখের সামনে ঘটতে লাগলো।
সাগরিকা সাধারণ মেয়েদের থেকেও কম কথা বলে, ধীরে কথা বলে। অর্জুন কথায় কথায় মেজাজ করে, যাচ্ছে তাই ব্যবহার করে। বিদিশা বুঝতে পারল বিরাট বড় ভুল ধারণা পোষণ করে রেখেছিল মনের মধ্যে। সেদিন রাতে খাবার টেবিলে অর্জুনকে বিদিশা বলল, ভদ্রভাবে থাকতে পারলে এই বাড়িতে থাক, অসভ্যের মতন চিৎকার চেঁচামেচি করবি না। খামোকা খামোকা মেয়েটার উপর মেজাজ করিস। তোকে তো এই শিক্ষা আমি দিইনি। সাবধান হয়ে যা, না হলে বাড়ি থেকে বের করে দেব। কথাগুলো বলে ঘরে চলে গেল বিদিশা। এবার খাবার টেবিলে সবাই সবার দিকে তাকালো, তারপরে হো হো করে হেসে ফেলল। আসলে অনুপমের বুদ্ধিমতো একটা নাটক করছিল অর্জুন। নাটকের মূল থিম হলো বউয়ের উপর খারাপ ব্যবহার করতে হবে। ছেলে যত বউয়ের উপর খারাপ ব্যবহার করবে, শাশুড়ির সহানুভূতি বউয়ের উপর ততই বাড়বে। ঘরে এসেই নিজের ছোট বোনকে ফোন করলো বিদিশা। তারপর ঝাঁঝালো গলায় বলে উঠল, যে লোক তোকে আমার বৌমার খোঁজ খবর দিয়েছে তাকে বলে দিস অফিসের কাজে সে গম্ভীর। দেশের শান্তি বজায় রাখতে, নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে যতটুকু মানা তাকে মেনে চলতেই হয়, কিন্তু সে যখন সংসারে থাকে তখন সে মা লক্ষ্মী, আমার লক্ষ্মী। কথাগুলো বলেই ফোন কেটে দিল। তারপর নিশ্চিন্ত হয়ে টিভি চালিয়ে ইজি চেয়ারে বসলো। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।